হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি 41 নম্বর সিরিজ নিয়ে চলে এসেছি। তোমরা যারা আপকামিং ডেজে অর্থাৎ জুন মাসের 19 তারিখে এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সাম হবে, তোমরা যারা এটা দেবে, পাশাপাশি ফায়ারম্যানের নতুন করে দেখতেই পেয়েছো অনেকগুলি পোস্ট বেরিয়েছে। ফর্ম ফিল আপটা করার এখনও নোটিফিকেশান দেয়নি, তবে পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। যখনই দরকার পড়বে এই সমস্ত পোস্ট থেকে নেওয়া হবে। তো অনেকগুলি পোস্টই এখানে দেখা গিয়েছে ফ্রেন্ডস। তো তোমাদের প্রিপারেশন কিন্তু এখন থেকেই স্টার্ট করতে হবে। তার জন্য টিপিএসসি অ্যান্ড ফায়ারম্যান, তোমরা যারা এই এক্সামগুলি দেবে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসও ফলো করতে পারবে। ফায়ারম্যানের তারাও তোমরা চাইলে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটি ফলো করতে পারো। বিশেষ করে তোমাদের দরকার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে। তো জিকে ক্লাস আমরা করছি প্রত্যেক দিন বিকেল 5টায়, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন সকাল 7টায়। ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যদি পারো তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসেও অ্যাটেন্ড করতে পারো ফ্রেন্ডস তোমরা, ঠিক আছে? তো টিপিএসসি যারা দেবে, তোমাদের এক্সাম চলে এসছে ফ্রেন্ডস। তো আশা করব তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে বাড়িতে পড়াশুনো করছো এবং আমাদের মক টেস্টগুলি প্রত্যেকে দেবে। যারা আমাদের ওয়াইজ অ্যাপের মধ্যে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়েছো, আমাদের এখানে স্টাডি করছো, তো অবশ্যই বলবো প্রত্যেকটা মক টেস্ট দেবে। এখন পর্যন্ত 110টির মতো মক টেস্ট আমরা দিয়ে দিয়েছি, 110টি মক টেস্ট। তো এই মক টেস্টগুলি দিলে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরও ভালোভাবে নিতে পারবে। প্রিপারেশন কতটা হলো নিজেদেরকে নিজেরা চেক করতে পারবে যে কতটা কোশ্চেন পারছো, কতটা পারছো না, তাহলে কোন কোন জায়গাতে তোমাদের আরও বেশি স্টাডি করতে হবে, জিনিসগুলি কিন্তু ধরা পড়বে। তাই মক টেস্টগুলি অবশ্যই তোমরা সবাই দেবে। একসাথে 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে করতে পারো। লাস্ট এখানে 3 মান্থ যেটা আছে, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর 2021 আর জানুয়ারি, ফেব্রুয়ারি এই বছরে, ঠিক আছে? আলাদাভাবে যদি করতে চাও তাও আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের আছে, মার্চ মাসেরটাও আছে। আলাদাভাবে যদি তোমরা করতে চাও তাহলে এখানে আলাদাভাবে দেওয়া আছে ডিসেম্বর, মার্চ, এটা হচ্ছে মার্চ, তারপরে এখানে ফেব্রুয়ারি আছে, জানুয়ারি আছে, ডিসেম্বরও আছে। তো এইভাবে আলাদাভাবে দেওয়া আছে, সিঙ্গেল ভাবে ওইগুলিও করতে পারো। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। প্রত্যেকদিন বিকেল 3টা ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসে তোমরা সবাই অ্যাটেন্ড থাকবে। তার জন্য নোটিফিকেশান অর্থাৎ বেল আইকন ক্লিক করো, নোটিফিকেশান তোমাদের মধ্যে কাছে চলে আসবে সঠিক টাইমে। যারা টেলিগ্রামে আমাদের সাথে এখনও জয়েন করোনি ফ্রেন্ডস, অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে পারো। আমাদের ক্লাসের সমস্ত রকম ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আজকের কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে চলে এসছে। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। প্রত্যেকদিন যেভাবে লাইভ চ্যাট বক্সে আনসার করো সেভাবে লাইভ চ্যাট বক্সে প্রত্যেকটি কোশ্চেনে আনসার করবে। প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে, তবেই প্রত্যেকটি কোশ্চেনও শিখে নিতে পারবে। মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? প্রথম কোশ্চেনে বলছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস ডিউ টু, কাঠামোগত বেকারত্বের সৃষ্টি হয় কেন? কোন কারণে কাঠামোগত বেকারত্বের সৃষ্টি হয়? ডিফ্লেশনারি কন্ডিশন অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্য, হেভি ইন্ডাস্ট্রি বায়াসের জন্য, শর্টেজ অফ র ম্যাটেরিয়ালসের জন্য, নাকি ইনঅ্যাডুকুয়েট প্রোডাক্টিভ ক্যাপাসিটির জন্য, অপর্যাপ্ত উৎপাদন ক্ষমতার জন্য? নিচের কোনটার জন্য স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস হয়? বেকারত্বের সৃষ্টি হয়, কাঠামোগত বেকারত্বের সৃষ্টি হয় নিচের কোনটির জন্য? কোশ্চেন নাম্বার 1। এটা ইকোনমিক জিওগ্রাফির পার্ট থেকে একটি কোশ্চেন। আনসার হবে অপশন ডি, ইনঅ্যাডুকুয়েট প্রোডাক্টিভ ক্যাপাসিটি, অপর্যাপ্ত উৎপাদন ক্ষমতা। অর্থাৎ উৎপাদন ক্ষমতা যদি ইয়াং জেনারেশনের মধ্যে না থাকে, উৎপাদন ক্ষমতা না থাকলে তখন বেকারত্বের সংখ্যাটা বৃদ্ধি পায়। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমাদের স্কুল এডুকেশন অর্থাৎ টোটালি আমাদের এডুকেশন স্ট্রাকচারটা, সিস্টেমটা এরকমভাবে করতে হবে যাতে করে বাচ্চারা স্কুলে পড়াশুনো করে প্রোডাক্টিভ ক্ষমতার অধিকারী হয়। প্রোডাক্টিভ ক্ষমতার অধিকারী না হলেই বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়, এবং যেটা আমাদের দেশে হচ্ছে, বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এটা কেন হচ্ছে? বিকজ প্রোডাক্টিভ ক্যাপাসিটির অভাব। কোশ্চেন নাম্বার 2, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য লিস্ট
পসিবিলিটি অফ গ্লোবালাইজেশন, নিচের কোনটিতে বিশ্বায়নের সম্ভাবনা সবচেয়ে কম? যে চারটি অপশন দেওয়া আছে এখানে বলা হচ্ছে সিলেকশন অফ লেবার ফোর্স, লোকেশন অফ ক্যাপিটাল ওয়ার্কস টু ম্যানেজ রিসোর্সেস ফর ইনভেস্টমেন্ট, ইনক্রিজ ইন ইনফ্রাস্ট্রাকচার, নিচের কোনটিতে বিশ্বায়নের সম্ভাবনা সবচেয়ে কম? কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তরটি হবে অপশন বি, লোকেশন অফ ক্যাপিটাল ওয়ার্কস, মূলধন কাজের অবস্থান। যদি মূলধন না থাকে, কোনো দেশের মধ্যে যদি মূলধনের পরিমাণ বেশি না থাকে, তাহলে সে গ্লোবালি তার যে ইকোনমিক কন্ডিশন এটা ততটা বৃদ্ধি পাবে না এবং ততটা পসিবিলিটিও নেই গ্লোবালাইজেশনের ক্ষেত্রে। কারণ যদি মূলধন থাকে, সেই মূলধনকে কাজে লাগিয়েই তো বিশ্ব বাজারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা পায় ওই দেশটি। বা যদি মূলধন না থাকে, দেশের মধ্যে নিজের যদি সম্পদ না থাকে, তাহলে সেই ব্যবসা বাণিজ্য কীভাবে ডেভেলপ করা হবে? ডেভেলপ করা সম্ভব হবে না, তার পথে অনেকটাই বাধা বিপত্তি আসবে। নেক্সট কোশ্চেনে বলছে গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি ডিনোটস, ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়ন বলতে কি বুঝি আমরা? ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়ন বলতে কি বুঝি? ইনক্রিজ অফ এক্সটার্নাল বোরোয়িংস, বাহ্যিক ঋণ বৃদ্ধি করা, হ্যাভিং মিনিমাম ইন্টারভেনশন ইন ইকোনমিক রিলেশনস উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে ন্যূনতম হস্তক্ষেপ করা। অর্থনৈতিক ক্ষেত্রে বলছে ন্যূনতম হস্তক্ষেপ করার কথা বলছে। দেন সিতে বলছে স্টার্টিং অফ নিউ বিজনেস ইউনিটস অ্যাব্রড, বিদেশে নতুন ব্যবসা ইউনিট স্টার্ট করা। অপশন ডিতে বলছে রিল্যাক্সিং দ্য প্রোগ্রামস অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, আমদানি প্রতিস্থাপনের কর্মসূচি শিথিল করা, অর্থাৎ আমদানিটা শিথিল করা বলছে। সঠিক উত্তরটি হবে অপশন বি, হ্যাভিং মিনিমাম ইন্টারভেনশন ইন ইকোনমিক রিলেশনস উইথ আদার কান্ট্রিজ, অন্য যে দেশ, অন্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে ন্যূনতম হস্তক্ষেপ করতে হবে অন্য দেশের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থাৎ আত্মনির্ভর যদি হওয়া যায়, তাহলে কিন্তু গ্লোবালাইজেশনে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়ন বলতে এটাই বুঝিয়েছে যে অন্য দেশের প্রতি বা অন্য দেশের যে অর্থনৈতিক সম্পর্ক, সেই অর্থনৈতিক সম্পর্কে হস্তক্ষেপটা না করা। অন্য দেশের অর্থনৈতিক কন্ডিশনে আমি হস্তক্ষেপ করব না, তবে আমি আমার দেশেরটা ইমপ্রুভ করার জন্য কাজ করব। এটাই ভারতের দৃষ্টিকোণে বিশ্বায়ন। বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করবে এমনটা নয় যে বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য ভারত করছে না, তবে নিজেরটা বৃদ্ধি করার চেষ্টা করছে, নিজের যে মূলধন এটা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি অন্য দেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে যে অন্তর্নিহিতভাবে হস্তক্ষেপ করা, ওইটা ভারতবর্ষ করে না। Question number 4, of the following land uses which is restricted to special economic zone, নিম্নোক্ত ভূমি ব্যবহারের মধ্যে কোনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সীমাবদ্ধ? রেস্ট্রিক্টেড টু স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোনের জন্য নিচের কোনটা রেস্ট্রিকশন লাগানো আছে, সীমাবদ্ধ আছে? ওই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে এটা ব্যবহার করা যাবে না। কিসের জন্য ব্যবহার করা যাবে না? শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মুক্ত বাণিজ্য কেন্দ্র, মার্কেটিং সেন্টার, তথ্য প্রযুক্তি কোম্পানি। কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে অপশন বি, মুক্ত বাণিজ্য কেন্দ্র। ফ্রি ট্রেড সেন্টার হিসেবে করা যাবে না কিন্তু। হ্যাঁ, স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে ফ্রি ট্রেড সেন্টার গঠন করা যাবে না, এটা রেস্ট্রিক্টেড করা আছে। কোশ্চেন নম্বর 5, দ্য সানরাইজ ইন্ডাস্ট্রিজ ইমপ্লাই, সূর্যোদয়ের শিল্প। সূর্যোদয়ের শিল্প বলতে বোঝাই পেট্রোকেমিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স শিল্প, সূর্যমুখী তেলের যে শিল্প, এটা কম্পিউটার শিল্প, রাসায়নিক শিল্প। সূর্যোদয় শিল্প কোনটাকে বলে? কোশ্চেন নাম্বার 5। যারা নতুনভাবে এসছো অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস। 5 এর আনসার হবে অপশন এ, পেট্রোকেমিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক যে শিল্প ইন্ডাস্ট্রি, এটাকেই বলে সূর্যোদয়ের শিল্প। সানরাইজেস ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। কোশ্চেন নম্বর 6 বলছে দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আফটার ইটস ন্যাশনালাইজেশন কেম টু বি নোন এজ, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজেশন করার পর এটা কি নামে আত্মপ্রকাশ করে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণের পরে কি পরিচিতি আমরা পাই? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া
জাতীয়করণের পরে, ন্যাশনালাইজেশন করার পরে এটা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে নামটা এরকম ছিল। দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আফটার ইটস ন্যাশনালাইজেশন কেম টু বি নোন এজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন বলতে AGMARK, এগ মার্ক। এগ মার্ক বলতে কি বুঝি আমরা? ইট ইজ এ মার্কেটিং সিল ইস্যুড অন দ্য গ্রেডেড এগ্রিকালচারাল কমোডিটি। It stands for agricultural marketing. It represents agricultural management and regulation. And D, none of these. Egg mark. Question number 7. Answer হবে option B. It stands for agricultural marketing. It stands for agricultural marketing. তো ফ্রেন্ডস, it stands for agricultural marketing অর্থাৎ মার্কেটিং কেন বলেছে? কারণ এগমার্ক থাকলে কৃষিজ পণ্যের যে কোয়ালিটিটাকে ডিফাইন করে। এটা কোয়ালিটি সম্পন্ন যদি কৃষিজ পণ্য হয় তাহলে ওইখানে কিন্তু এগমার্ক থাকে। কোয়ালিটি সম্পন্ন না হলে এগমার্ক থাকবে না। তো এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগমার্কটা। কোশ্চেন নাম্বার 8 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ। কোন পেয়ারটা সঠিকভাবে ম্যাচ করছে না? বলছে গোবিন্দ সাগর যে ড্যাম এটা সতলুজ রিভারের উপরে আছে, কলেরু লেক আছে কৃষ্ণা রিভারের উপরে, উকাই রিজার্ভার যেটা এটা তাপ্তি নদীর উপরে আছে, উলার লেক আছে ঝিলাম নদীর উপরে। এইভাবে কিন্তু তারা বলছে, কিন্তু আমাদের এখানে বের করতে হবে যে কোন পেয়ারটা সঠিকভাবে ম্যাচ করছে না, নট কারেক্টলি ম্যাচড। কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হবে অপশন বি, কলেরু লেক। কোশ্চেন নাম্বার 8 আনসার হবে কৃষ্ণা। কারণ এই যে কলেরু লেক এটা কৃষ্ণা রিভার পাশাপাশি, কিন্তু এখানে বলা হচ্ছে গোদাবরী হবে, কিন্তু গোদাবরী এখানে দেওয়া নেই, তাই তোমরা কিন্তু এখানে ঠিক করবে অপশন বি, গোদাবরী এখানে হওয়ার কথা ছিল। কৃষ্ণা এবং গোদাবরী দুটি নদীর উপরে কিন্তু কলেরু লেক আছে, তো গোদাবরী দেওয়া নেই, তার জন্য এটা সঠিকভাবে দেওয়া নেই। কোশ্চেন নাম্বার 9 বলছে ভারতের নিচের কোন জলপ্রপাতের উচ্চতা সবচেয়ে বেশি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াটারফলস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য মোস্ট হাইট? কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কুঞ্চিকল ফলস। কুঞ্চিকল ফলস হচ্ছে সবচেয়ে উঁচু একটি জলপ্রপাত। কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য নাগার্জুন সাগর ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? নাগার্জুন সাগর যে ড্যাম এটা কোন রিভার উপরে আছে? কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাগার্জুন সাগর ড্যাম আছে কৃষ্ণা নদীর উপরে। কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর ড্যাম রয়েছে। কোশ্চেন নাম্বার 11 বলছে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট সাম্বার লেক টু হুইচ স্টেট ইউ উইল গো? সাম্বার লেকে যদি তুমি যেতে চাও তাহলে তুমি কোন স্টেটে যাবে? সাম্বার লেক আছে রাজস্থানে, তাহলে তুমি রাজস্থানে যাবে। সাম্বার লেক আছে রাজস্থানে। কোশ্চেন নাম্বার 12 বলছে দ্য কান্ট্রিজ সেপারেটেড বাই দ্য ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন দুটি কান্ট্রিকে সেপারেট করে? ম্যাকমোহন লাইন কোন দুটি কান্ট্রিকে সেপারেট করে? কোশ্চেন নাম্বার 12 ম্যাকমোহন লাইন কোন দুটি কান্ট্রিকে সেপারেট করে? আনসার হবে অপশন সি, চায়না অ্যান্ড ইন্ডিয়া। চায়না অ্যান্ড ইন্ডিয়াকে সেপারেট করে ম্যাকমোহন লাইন। টার্গেট টিপিসি 2022 আরও কোশ্চেন রয়েছে, একটু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। টার্গেট টিপিসি 2022 যে কোর্স আমরা কন্টিনিউ করছি মার্চ মাসের 21 তারিখ থেকে আমরা এটা স্টার্ট করেছি কোর্স, এবং অনেকে আমাদের সাথে অ্যাড হয়েছে আমাদের এই কোর্সে। কন্টিনিউ আমাদের ফেসিলিটিগুলি তারা নিচ্ছে। ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা যে ফেসিলিটিগুলি দিচ্ছি, ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেক দিন ইন্ডিয়ান জিওগ্রাফি মক টেস্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের মক টেস্ট, ইন্ডিয়ান হিস্ট্রি মক টেস্ট, অলরাউন্ড জিকে মক টেস্ট, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমরা দিয়ে থাকি। প্রত্যেকটি ক্লাসের আমরা ইউটিউবে যে ক্লাস করি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিয়ে থাকি। এই যে ইউটিউবে কয়টি ক্লাস থাকে? প্রত্যেক দিন 3টি ক্লাস থাকে, সপ্তাহে 3 দিন থাকে ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস। টাইম টেবিল দেওয়া আছে, সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স, বিকেল 3টায় জিওগ্রাফি, বিকেল 5টায় অলরাউন্ড জিকে, অ্যান্ড বিকেল 4টায় হবে সপ্তাহে 3 দিন ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস। তো এইভাবে তোমরা টিপিএসসির জন্য আমাদের এখানে স্টাডি করতে পারো। এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য
এক্সাম অনেক আগে থেকে আমরা স্টার্ট করে দিয়েছি প্রিপারেশন, এবং অনেকে আমাদের সাথে করছে। যারা এখনও আমাদের ক্লাসরুমে জয়েন করোনি, এই ক্লাসরুম আইডি দিয়ে জয়েন করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সেও ক্লাসরুম আইডি পেয়ে যাবে। অনলি 499 ফ্রেন্ডস, অন্যান্য ইনস্টিটিউশনের সাথে কম্পেয়ার করলে অনেকটাই কম। কোশ্চেন নম্বর 13, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ অন 3 সাইড? ইন্ডিয়ার কোন স্টেটটি বাংলাদেশ থেকে 3 দিকে, বাংলাদেশকে 3 দিক দিয়ে বেষ্টন করেছে? ভারতের নিচের কোন রাজ্যটি বাংলাদেশকে 3 দিক দিয়ে বেষ্টিত করেছে? অর্থাৎ ভারতের কোন রাজ্যটির 3 দিকে কিন্তু বাংলাদেশ রয়েছে? ভারতের কোন রাজ্যের 3 দিকে বাংলাদেশ রয়েছে? ত্রিপুরা রাজ্যের 3 দিকে কিন্তু বাংলাদেশ রয়েছে। তো ত্রিপুরা যেহেতু অপশানে নেই, তোমরা ডি টিক করবে। ত্রিপুরা রাজ্যের, আমরা জানি যে আমাদের রাজ্যের 3 দিকে রয়েছে বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 14 বলছে, ইন্ডিয়াস ফার্স্ট জনশতাব্দী এক্সপ্রেস বিটুইন মুম্বাই টু গোয়া ওয়াজ কমেন্সড অন। মুম্বাই থেকে গোয়ার মধ্যে ভারতের প্রথম জনশতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল, এটা কবে স্টার্ট হয়েছিল? মুম্বাই থেকে গোয়ার মধ্যে ভারতের প্রথম জনশতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল এটা। কোশ্চেন নম্বর 14, এটা হয়েছিল 16 এপ্রিল 2002। 2002-এর 16 এপ্রিল এটা স্টার্ট হয়েছিল। কোশ্চেন নাম্বার 15 বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়ে রোডস ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH-44, এবং এটা শ্রীনগর টু কন্যাকুমারীতে আছে। এই যে লংগেস্ট যে রুট ন্যাশনাল হাইওয়ে যেটা লংগেস্ট, এটাকে NH-44 বলে। এটা শ্রীনগর টু কন্যাকুমারী। কোশ্চেন নম্বর 16 বলছে, পাপ্পেয়া পোর্ট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? কোন স্টেটে পাপ্পেয়া নামক এই বন্দরটি রয়েছে? পাপ্পেয়া বন্দরটি আছে কোন স্টেটের মধ্যে? 16-এর আনসার হবে অপশন বি, অরুণাচল প্রদেশে পাপ্পেয়া পোর্ট রয়েছে। কোশ্চেন নম্বর 17 বলছে, দ্য মেইন কজ অফ কালাহারি বিইং এ ডেজার্ট। কালাহারি কেন ডেজার্ট হয়েছে? মেইন কজ কি? কালাহারি মরুভূমির নাম আমরা শুনেছি, তো কালাহারিটা মরুভূমি হওয়ার পিছনে কারণটা কি? মেইন কারণ হচ্ছে এটা ইটস লোকেশন অন দ্য ওয়েস্ট কোস্ট ইন দ্য ট্রপিক্স। লোকেশনের কারণে, হ্যাঁ, যে কালাহারি যে ডেজার্ট হওয়ার মূল কারণ হচ্ছে ইটস লোকেশন অন দ্য ওয়েস্ট কোস্ট ইন দ্য ট্রপিক্স। যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করেনি ফ্রেন্ডস, নতুনভাবে এসছো, অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। কোশ্চেন নাম্বার 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেজার্টস ইজ ফেমাস ফর ইটস ডিপোজিটস অফ নাইট্রেটস ডিপোজিট করার জন্য কোন ডেজার্ট বিখ্যাত? 18-এর আনসার হবে অপশান এ, আটাকামা। অপশানে আটাকামা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 19 বলছে, ড্রাইয়েস্ট এরিয়া অফ ইন্ডিয়া হুইচ লাই ইন রাজস্থানের মধ্যে সবচেয়ে ড্রাইয়েস্ট এরিয়া আছে। এখন কথা হচ্ছে ওইখানে অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল কতটুকু? বছরে যে বার্ষিক গড় বৃষ্টিপাত ওইখানে কতটুকু হয়? বার্ষিক গড় বৃষ্টিপাত ওই প্লেসটাতে লেস দেন 1 সেন্টিমিটার হয়, এতটাই ড্রাইয়েস্ট এরিয়া। কোশ্চেন নাম্বার 20 বলছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইল্যান্ডস অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলকানো ফাউন্ড? ভারতের নিচের কোন দ্বীপে একটি সক্রিয় আগ্নেয়গিরি পাওয়া যায় কোন দ্বীপে? ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইল্যান্ড অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলকানো ফাউন্ড? কোশ্চেন নাম্বার 20, সঠিক উত্তর হচ্ছে ব্যারেন, অপশান সি, ব্যারেন আইল্যান্ডের মধ্যে অ্যাক্টিভ ভলকানো পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 21 বলছে, কুফরি, কাজিয়ার অ্যান্ড ডালহৌসি আর অল টুরিস্ট প্লেস অফ হুইচ অফ দ্য গিভেন স্টেট? কোন স্টেটের মধ্যে এই পর্যটন স্থানগুলি রয়েছে? কোন স্টেটের মধ্যে রয়েছে? কোশ্চেন নাম্বার 21-এর সঠিক উত্তরটি হবে অপশানে হিমাচল প্রদেশে এই টুরিস্ট প্লেসগুলি রয়েছে। কোশ্চেন নাম্বার 22, ইন হুইচ হেমিস্ফিয়ার ইজ ঝাড়খণ্ড সিচুয়েটেড? তো ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি কোশ্চেন। দেখি তোমরা আনসার করো লাইভ চ্যাট বক্সে, তারপর আমি বলছি। কোশ্চেন নম্বর 22, আমরা সবাই জানি যে ভারতবর্ষ
অর্থাৎ আমাদের ভারত কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, তো ঝাড়খণ্ড তো ভারতের মধ্যে আছে, তো ঝাড়খণ্ড যদি ভারতের মধ্যে থাকে, ভারত যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে, তাহলে ঝাড়খণ্ডও তো নর্দার্ন হেমিস্ফিয়ারই হবে। সবাই ইজিলি নর্থ অর্থাৎ অপশান সি আনসার করবে। তো ফ্রেন্ডস, যারা ফায়ারম্যানের এক্সামের জন্য প্রিপারেশান নেবে, তোমরা আমাদের সাথে প্রিপারেশান নিতে পারবে। তোমাদের জন্য প্রত্যেকদিন ইউটিউবে 2টি ক্লাস থাকবে, তাছাড়া মক টেস্ট থাকবে 2টি হোয়াটসঅ্যাপের মধ্যে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে, প্রত্যেকটি ক্লাসেরও পিডিএফ পাবে। এটা 2 মে থেকে, অর্থাৎ আজ থেকে তোমাদের কোর্স আমরা স্টার্ট করে দিয়েছি। অনলি মান্থলি 299। ক্লাসরুম আইডি আছে, ডেসক্রিপশন বক্সও পাবে, এবং এখানেও ক্লাসরুম আইডি দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এই ছিল 41 নম্বর যে সিরিজ, তা ইন্ডিয়ান জিওগ্রাফি। প্রত্যেকদিন এভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস হবে। তো সবাই প্রতিদিন বিকেল 3টায় আমাদের চ্যানেলে চলে আসবে এবং গুরুত্ব সহকারে ক্লাস করবে। এক্সাম হলে অনেকটাই হেল্পফুল হবে, এটা আমাদের আশা। ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।